আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান বাংলাদেশ পর্বের আজকের লেকচারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম লেকচারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এবং খুব স্বাভাবিকভাবে আমরা সবাই জানি আমাদের একটি নির্দিষ্ট গোল রয়েছে আমাদের অ্যাডমিশনের। আমরা অনেকেই খুব ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আমরা সবাই অ্যাডমিশন নিব। সো আমাদের এই কথাবার্তাগুলো কারণ আজকে আমাদের পড়াশোনার ধরনটি অনেকটা শিক্ষা ব্যবস্থা নিয়েও রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিব তাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তথ্যগুলো অনেক বেশি জানা দরকার। এবং একই সাথে বর্তমান বাংলাদেশের অন্যান্য যে পটভূমিগুলো রয়েছে, বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্র, সেটি হতে পারে জনসংখ্যা, সেটি হতে পারে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী। সো এই ফ্যাক্টরগুলোকে নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। এবং আপনাদের এই আলোচনার আজকে আমি আপনার সাথে রয়েছি আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়াশোনা শেষ করেছি। কালক্ষেপণ না করে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নেব আমাদের আজকের আলোচনার টপিক আউটলাইন, অর্থাৎ কি কি থাকছে আমাদের আজকের টপিকে। এবং একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই টপিকগুলোই কিন্তু মূলত আমাদের যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারি, এবং এছাড়া রয়েছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, তাদের নিয়ে আমরা একটা আলোচনা করব। রয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সেই বিষয়টি নিয়ে আলোচনা। এছাড়াও রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আমি একটু আগে বলছিলাম যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। আমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্ন খুব জেনে বুঝে অ্যান্সার দিতে হবে, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রশ্ন সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করবো। এবং এছাড়া রয়েছে ইপিজেড সমূহ হবে, এক্সপোর্ট প্রসেসিং জোন। এই ইপিজেড নিয়েও আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং আপনারা আজকের আলোচনার টপিক দেখেই বুঝতে পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং খুবই বেসিক টপিক, অর্থাৎ এগুলো বাংলাদেশ বিষয়গুলোর মধ্যে একেবারে বেসিক। এবং এই বেসিক জায়গাগুলো নিয়ে মূলত বেশ কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ সময় প্রশ্ন চলে আসে, এবং সেই সাপেক্ষে কিন্তু আমাদের এই টপিকগুলো সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কালক্ষেপণ না করে সরাসরি আজকে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব। আমাদের প্রথম বিষয়টি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। এবং আপনারা একটা ছক দেখতে পাচ্ছেন, এই ছকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ছকটি আপনাকে নির্ণয় করছে যে আসলে বর্তমান বাংলাদেশের জনসংখ্যার অবস্থানটি কেমন এবং জনসংখ্যা বৃদ্ধির হারের অবস্থানটা আসলে কেমন। সো বেসিক্যালি আমরা এখানে এই বিষয়টিকেই আলোচনা করার চেষ্টা করবো যে জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, সেটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। আমরা দেখার চেষ্টা করবো যে বর্তমানে কোন কোন বছর বা কোন কোন সালতামামিতে এই জনসংখ্যাগুলো বৃদ্ধি পেয়েছে কিংবা পায়নি। এবং আমরা এটি স্বাধীনতার একদম পূর্বতন অবস্থা থেকেই কিন্তু এটিকে পর্যালোচনা করার চেষ্টা করেছি, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন অনেক সময় চলে আসে। আমরা সরাসরি একটু ছকটা দেখে নিই যে আমরা দেখতে পাচ্ছি 1801 সালে যে সুমারি বছরটি ছিল, তখন কিন্তু জনসংখ্যা 14.5 ছিল, এবং 14.5 লক্ষ হবে সম্পর্কটি, এবং বৃদ্ধির হার কিন্তু শূন্য, অর্থাৎ তখন পর্যন্ত বৃদ্ধির হার কিন্তু পরিমাপ করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে 1851 সালে জনসংখ্যা 30.3, এখানেও বৃদ্ধির হার হয়নি। আমরা দেখতে পাচ্ছি 1901 সালে এই জনসংখ্যা বৃদ্ধির কনসেপ্টে 28.9 চলে আসে, এবং এখানেও বৃদ্ধি কিন্তু অবশ্যই হয়েছে, হারটিকে ওইভাবে আসলে মেজার করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তী থেকে বৃদ্ধির হারটিকে পরিমাপ করা হয়েছে। 1911 সালের প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি 31.6 জনসংখ্যা, এবং এটির বৃদ্ধির হার হচ্ছে 0.94। আমরা দেখতে পাচ্ছি 1921 সালে এই জনসংখ্যা বৃদ্ধির হারটি আরেকটু বৃদ্ধি পায়, সেটা হচ্ছে 33.3-এ উন্নীত হয়, যার বৃদ্ধির হারটি হচ্ছে 0.60। আমরা দেখতে পাচ্ছি 1931 সালে এই জনসংখ্যা বৃদ্ধির হারটি 25.6, অর্থাৎ আপাত দৃষ্টিতে মনে হয় এটি খুবই কমে গেছে, জনসংখ্যা অ্যাকচুয়ালি কমে গেছে, কিন্তু এর বৃদ্ধির হারটি ইন্ডিকেট করা হয় 0.74-এ। আমরা দেখতে পাচ্ছি 1941 সালে এই জনসংখ্যার পরিমাণটি দাঁড়ায় 42.0, এবং এর বৃদ্ধির হারটি হচ্ছে 1.70। 1951 সালে জনসংখ্যা বৃদ্ধির হারটি 44.2-এ উন্নীত হয়, এবং আমরা বৃদ্ধির হারটি লক্ষ্য করতে পারি 0.50। 1961 সালে আমরা এই অবস্থান থেকে দেখতে পারি যে জনসংখ্যা 55.2 অবস্থানে রয়েছে, এবং যেখানে বৃদ্ধির হার হচ্ছে 2.26%। আমরা এরপর 1971 সালে আসলে এটা হয়নি, এবং ওই বছরে আদমশুমারি হয় 1974 সালে, সেই সাপেক্ষে জনসংখ্যা উন্নীত হয় 76.4-এ, এবং আমরা বৃদ্ধির হারটি লক্ষ্য করতে পারছি 2.48%। আমরা দেখতে পাচ্ছি যে 1981 সালে এইটি উন্নীত হয় 89.9, এবং যেখানে বৃদ্ধির হারটি পরিমাপ করা হয় 2.35%। আমরা দেখতে পাচ্ছি 1991 সালে এই জনসংখ্যাটি উন্নীত হয় 111.5-এ, এবং যেখানে কিনা বৃদ্ধির হার হচ্ছে 2.17%। এছাড়া সর্বশেষ 2001 সালে যে সুমারি বছরটি রয়েছে, সেখানে জনসংখ্যা 130.5 উন্নীত করা হয়, যেখানে বৃদ্ধির হারটি পরিমাপ করা হয় 1.59%।
আপনারা এই তথ্যগুলো থেকে কয়েকটা জিনিস আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে আদমশুমারি একেবারে প্রাথমিকভাবে আপনারা দেখছেন 50 বছর গ্যাপ দিয়ে হওয়া শুরু হচ্ছিল, কিন্তু 1901 সালের পর 10 বছর পর পর আদমশুমারি করা হয়, এবং আমরা শুধুমাত্র দেখেছি স্বাধীনতার বছরে সেটি 10 বছর না হয় 13 বছর এটি গ্যাপ তৈরি হয়েছিল, এবং তার পরবর্তী অবশ্য 7 বছর গ্যাপ দিয়ে অর্থাৎ 1974 সালের পর 7 বছর গ্যাপ দিয়ে কিন্তু আবার বিষয়টিকে সমমানের জায়গায় নিয়ে আসা হয়েছে। এবং সর্বশেষ আমরা সবাই জানি 2011 সালে কিন্তু লাস্ট আদমশুমারি করা হয়েছে। আপনার যদিও 2011 সালে জনসংখ্যাটি দেখছেন না, এটি নিয়ে আমি একটু পর আলোচনা করছি, কিন্তু এই 2011 সাল পর্যন্ত যেহেতু হয়েছে এবং যেহেতু এটি 10 বছরের একটি গ্যাপ এটিকে মেনটেন করা হয়, সেই সাপেক্ষে আমরা বুঝতে পারছি যে নেক্সট আদমশুমারিটা হবে 2021 সাল নাগাদ, অর্থাৎ খুব সাম্প্রতিক সময় চলে এসেছে। আগামী বছরে কিন্তু এই 2021 সালের যে আদমশুমারি, সেই আদমশুমারি থেকে আপনারা অনেক তথ্য দেখতে পাবেন, এবং 2021 সালের আপডেটেড যে জনসংখ্যার পরিমাণ সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। আমরা আমাদের পরবর্তী আলোচনা দিকে একটু মুভ করবো। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা, অর্থাৎ জনসংখ্যা নিয়ে আমরা এখন একটু জানবো যে জনসংখ্যার বেসিক জায়গা নিয়ে। অনেক সময় কিন্তু এই বেসিক জায়গাগুলো মৌলিক প্রশ্নের মধ্যে চলে আসে, সেই সাপেক্ষে এটি খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এটি প্রথমে যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যার ক্ষেত্রে ম্যালথাসের যে জনসংখ্যা তত্ত্ব আমরা দেখতে পাচ্ছি, যে জনসংখ্যা তত্ত্ব মতে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং উৎপাদন বাড়ে গাণিতিক হারে। আমি আপনাদের একটু বুঝিয়ে দিই, অনেকে হয়তো জানেন যে জ্যামিতিক এবং গাণিতিক বলতে আসলে কি বোঝাচ্ছে। সো বেসিক্যালি জ্যামিতিক বলতে মনে হচ্ছে 1, 2, 4, 8 এইভাবে জনসংখ্যা বাড়ার বিষয়টিকে ইন্ডিকেট করা হচ্ছে, এবং উৎপাদন বাড়ে গাণিতিক মানে 1, 2, 3, 4 এইরকম ভাবে। সো বেসিক্যালি এটি হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের যে মতটি, সেই মতটি আমরা এই সাপেক্ষে এই আলোচনাটি দেখতে পেলাম যে আসলে বাংলাদেশের জনসংখ্যা ছাড়াও জনসংখ্যা বৃদ্ধির অনুপাতটি কিন্তু সাধারণত এইরকম ভাবে সংঘটিত হয়, যেটি কিনা উৎপাদনের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে হয়। আপনারা পরবর্তী তথ্য দেখতে পাচ্ছেন জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম। সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একই সাথে এটিও জেনে ফেলবো যে জনসংখ্যায় এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান হচ্ছে 5ম। আমরা এটিও দেখতে পাচ্ছি জনসংখ্যায় মুসলিম বিশ্বের যদি আমরা খেয়াল করি, মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 4র্থ। সো এই তিনটি প্রেক্ষাপট কিন্তু আপনাদের খুবই মনোযোগ দিয়ে জানতে হবে। আমরা বলছি বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম, এশিয়ায় বাংলাদেশের অবস্থান 5ম, এবং মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান 4র্থ। সো এই তিনটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আমরা আদমশুমারির প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করবো। তার আগে দেখি আদমশুমারি আসলে কি। আদমশুমারি হচ্ছে একটি দেশের জনসংখ্যার সরকারি গণনা হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ গভর্নমেন্ট পার্সপেক্টিভ থেকে যখন কিনা এটাকে ম্যানেজ করা হয় পপুলেশন কাউন্ট করার ক্ষেত্রে, সেটি হচ্ছে মূলত আদমশুমারি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী যদি আমরা আদমশুমারির বিষয়টিকে পর্যালোচনা করি, দেখা যাবে যে সংজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট সময় আদমশুমারি হচ্ছে একটি জনগোষ্ঠীর বা দেশের জনসংখ্যা গণনার সামগ্রিক প্রক্রিয়ার তথ্য সংগ্রহ হবে। এই সামগ্রিক প্রক্রিয়ার যে তথ্য সংগ্রহটি হয় সেটি মূলত আদমশুমারি, এবং তথ্য একত্রীকরণ এবং জনমিতিতে অর্থনৈতিক ও সামাজিক তথ্যাদি প্রকাশ করা বোঝায়। অর্থাৎ এটি শুধুমাত্র কিন্তু জনগণের সংখ্যাটি প্রকাশ করে না, এবং এটি একই সাথে অর্থনৈতিক যেটি উপাত্ত সেটি প্রকাশ করে, সামাজিক তথ্য সেটিও প্রকাশ করে। এবং আমরা একটি প্রেক্ষাপটে দেখতে পাই যে জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী আদমশুমারিতে নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ উল্লেখ থাকা প্রয়োজন। আপনারা একটা বৈশিষ্ট্যগুলো যদি খেয়াল করেন, সেটা হচ্ছে যে 4টি বৈশিষ্ট্য রয়েছে। একটি হচ্ছে প্রতিটি ব্যক্তির তথ্য গণনা করতে হবে, একটি চিহ্নিত এলাকায় সামষ্টিক গণনা করতে হবে, একই সঙ্গে সারা দেশে কার্যক্রম পরিচালনা করতে হবে, এবং সর্বশেষ নির্দিষ্ট সময়ের ব্যবধানে অনুষ্ঠান হতে হবে। অর্থাৎ এই 4টি বিষয় একই সাথে যদি অ্যাভেলেবল থাকে তবে সেটিকে আমরা আদমশুমারি বলতে পারি। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 4টি বৈশিষ্ট্য আপনারা একটু মনোযোগ সহকারে বুঝে নেবেন, কারণ এখান থেকে অনেক সময় যদি কোনো কারণে অ্যাডমিশন ফরম্যাটে এসকিউ বা শর্ট কোশ্চেন টাইপের কোনো পলিসি অন্তর্ভুক্ত হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি উপমহাদেশে প্রথম আদমশুমারি হয় 1872 সালে, এটি খুব গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশে এ পর্যন্ত আদমশুমারি হয়েছে 5 বার, এবং বাংলাদেশের পরবর্তী যে আদমশুমারি সেটি হবে 2021 সালে। এবং আমরা দেখতে পাচ্ছি আদমশুমারি যারা করে তারা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস, যাদেরকে বলা হয় বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। সো এই ছিল মূলত বাংলাদেশের জনসংখ্যার যে উপাত্ত জায়গা থেকে। এবং বর্তমানে যদি আমরা বর্তমান অবস্থানটি পর্যালোচনা করি 2020-এর আগে 19-এর প্রেক্ষাপটে, সেটি হচ্ছে বিবিএস এর উপাত্ত অনুযায়ী 16,57,00,000 জনসংখ্যা বর্তমান বাংলাদেশে রয়েছে। এবং এই যে জনসংখ্যার ঘনত্ব, এটি কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1116 জন, অর্থাৎ সারা পৃথিবীতে সর্বোচ্চ। বাংলাদেশে যে পরিমাণ ঘনত্ব, কিছু দ্বীপ এবং নগরাষ্ট্র যদি আমরা বাদ দিই, রাষ্ট্র হিসেবে এই জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশ কিন্তু সবচেয়ে এগিয়ে রয়েছে, এবং এখানে জনসংখ্যা বৃদ্ধির হারও কিন্তু রয়েছে 1.33%। এবং বর্তমান প্রেক্ষাপটে যদি বাংলাদেশের নারী এবং পুরুষের অনুপাত করা হয়, সেটি কিন্তু 100:102।
সো এবং খুব স্বাভাবিকভাবে যে দেশের অধিকাংশ মানুষের শিশু এবং তরুণ বয়সে যারা, তাদের ক্ষেত্রেও যদি আমরা পর্যালোচনা করি, এখানকার গড় আয়ু কিন্তু পুরুষ এবং মহিলাদের 72.3 বছর। এবং আমাদের বর্তমান যে বাংলাদেশের জাতিভিত্তিক নিদর্শন বা জাতিভিত্তিক তথ্য, সেই সম্পর্কে আমরা একটু পরে জানবো। আমরা জনসংখ্যার বিষয়টি আশা করি সবাই মোটামুটি ক্লিয়ার হতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী আলোচনা মুভ করব। এক নজরে আদমশুমারি 2011। অনেকেই মনে করেছিলেন যে আসলে আমরা একদম প্রথমে যে বক্সটা দেখতে পেলাম, সেই বক্সে তো আসলে 2001 সাল পর্যন্ত সমীক্ষা ছিল। সো 2011 সাল কেন ছিল না? সো আমরা 2011 সালের সমীক্ষা নিয়ে এখন আমরা কথা বলবো, যেটি একদম রিসেন্ট বাংলাদেশের সমীক্ষা। কারণ পরবর্তী আদমশুমারি কিন্তু অনুষ্ঠিত হবে 2021 সালে, যে আমি একটু আগে বললাম। সেই সাপেক্ষে আমরা 2011 সালে আদমশুমারিগুলো একটু পর্যবেক্ষণ করে নিই। আমরা দেখতে পাচ্ছি প্রথম তথ্য প্রবাহের দৃষ্টিকোণ থেকে 2011 সালের 15 থেকে 19 মার্চ বাংলাদেশের ইতিহাসে পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়। ভেরি ইম্পর্টেন্টলি যে এই মোমেন্টে 2011 সালের 15 থেকে 19 মার্চ এটি বাস্তবায়ন করা হয় এবং জনসংখ্যা ছিল 14,97,00,000 এবং ওই সময় যেটি পরিমাপটি দাঁড়িয়েছিল সেই পরিমাপটি উল্লেখ করা হয়েছে। এবং এটিকে মেজার করা হয় যে প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের জনসংখ্যার যে ঘনত্ব, সেটি হচ্ছে 1015 জন। খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই মোমেন্টে জনসংখ্যার ঘনত্বটি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এবং জনসংখ্যা বৃদ্ধির হারটি আমরা লক্ষ্য করি, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.37%। এটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ মহিলার অনুপাতটি যদি মেজার করা হয়, আমরা দেখতে পাচ্ছি এটি 100.3:100, অর্থাৎ পুরুষের হচ্ছে অনুপাত 100.3 এবং মহিলাদের 100, সেই সাপেক্ষে এটিকে পরিমাপ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গড় আয়ু আদমশুমারি 2011 অনুযায়ী গড় আয়ু হচ্ছে 71.6 বছর, অর্থাৎ পুরুষের হচ্ছে 70.3 এবং মহিলার হচ্ছে 72.9 বছর। সেই সাপেক্ষে এই গড় আয়ুটি নির্ধারিত হয়েছে 71.6 বছর। আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যায় বৃহত্তম বিভাগ যেটিকে নির্দিষ্ট করা হয়েছে সেটি হচ্ছে ঢাকা, এবং একই সাথে আমরা এটিও দেখতে পাচ্ছি জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ নির্ধারিত হয়েছে বরিশাল। সো এটিও খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, সেটি সবচেয়ে বেশি হচ্ছে সিলেট বিভাগে এবং জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম হচ্ছে বরিশাল বিভাগে। সেটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি জেলা ওয়াইজ আলোচনা করি, জনসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা জেলায় এবং জনসংখ্যা সবচেয়ে কম হচ্ছে বান্দরবান জেলায়। এবং বান্দরবান জেলা অবশ্য বনভূমি দ্বারা পরিপূর্ণ এবং অনেক বেশি বনভূমি রয়েছে এবং সেখানে কিন্তু ঘনত্ব সবচেয়ে কম। আমরা শিক্ষার হার যদি পর্যালোচনা করি, দেখতে পাচ্ছি শিক্ষার হার 2011 আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে 63.6%। এবং আমরা আনুষ্ঠানিক যে আদমশুমারি পরবর্তীতে দেখতে পাবো, যেহেতু 2011 সালের আদমশুমারি পঞ্চম আদমশুমারি ছিল, সো ষষ্ঠ আদমশুমারির নতুন নাম হবে জনশুমারি। আমি আবারও বলছি, এটি জেনে রাখবেন সবাই, এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। জনশুমারি অর্থাৎ 2021 সালে আমরা দেখতে পাবো জনশুমারি, যেটি কিনা ষষ্ঠ আদমশুমারির নতুন নাম হবে। এবং এটি কিন্তু ভর্তি পরীক্ষার তথ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য বটে। সো এটি কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন আপডেটেড থাকার। এই ছিল মোটামুটি আদমশুমারি 2011 বা এর উপাত্ত কেন্দ্রিক আলোচনা। আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে মুভ করব। ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী খুবই গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আসলে কারা বা এদের পরিচয়গুলো কি, সেই সাপেক্ষে আমরা এখন তো জানবো। এবং আমরা এই সম্পর্কে একটু বর্ণনাদারকে প্রথমেই বলে নেই, জাতিগতভাবে কিন্তু বাংলাদেশের 98% মানুষই কিন্তু বাঙালি। সো বাকি 2% মানুষের মধ্যে বিহারি বংশোদ্ভূত রয়েছে, বিভিন্ন উপজাতির সদস্যরা রয়েছে। যেমন আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম এলাকায় কিন্তু অনেক উপজাতি রয়েছে, প্রায় 13টি উপজাতি পার্বত্য জায়গায় রয়েছে। চাকমাদের নাম আমরা শুনেছি। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের বাইরে গারো রয়েছে, সাঁওতাল রয়েছে। এবং আমাদের 98% মানুষের মাতৃভাষাও কিন্তু বাংলা, যেটি কিনা বাংলাদেশের রাষ্ট্রভাষা। যদিও সরকারি কাজকর্ম অনেক ক্ষেত্রে ইংরেজি ব্যবহার হয়ে থাকে, তবে এটি ইম্পর্টেন্ট। এবং আপনি যদি ধর্মের দিক থেকে বিবেচনা করেন, ইসলাম কিন্তু 90.4% মানুষ পালন করে। এরপর রয়েছে সনাতন ধর্ম 8.5%, বৌদ্ধ রয়েছে 10.6%, খ্রিস্টিয়ান রয়েছে 10.3% এবং অন্যান্য 1.1% রয়েছে। এবং আমাদের এই মোট জনগোষ্ঠী কিন্তু 21.4% শহরে বাস করে এবং বাকি 78.6 কিন্তু তারা মূলত গ্রামাঞ্চলের অধিবাসী। এবং এই সাপেক্ষেই কিন্তু আমাদের এই বাংলাদেশের যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, তাদের নিয়ে আমাদের আলোচনা, এবং সেই আলোচনাটা আমরা এখন করব। প্রথমে যে বিষয়টা আমরা মেজার করতে পারছি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আসলে কারা বা কাদেরকে আসলে বলা হয়, তো সেই সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এমন একটি নির্দিষ্ট সম্প্রদায় যারা আসলে বংশ পরম্পরায় এবং একটি অভিন্ন দৈহিক বৈশিষ্ট্য ধারণ করে থাকে। আমরা বলছি ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে এমন একটি নির্দিষ্ট সম্প্রদায় যারা বংশ পরম্পরায় এবং অভিন্ন দৈহিক বৈশিষ্ট্য ধারণ করে থাকে। এটি ছিল মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংজ্ঞা। আমাদের বর্তমান বাংলাদেশে মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 45টি এবং বাংলাদেশে সবচেয়ে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা। এবং আমরা যদি একেবারে স্পেসিফিক ভাবে যদি বিষয়টিকে সংখ্যা আকারে নিয়ে আসি, বাংলাদেশের উপজাতি জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 15,87,000, অর্থাৎ আমাদের যে সমগ্র জনগোষ্ঠী তার 1% চেয়েও কম।
এবং বাংলাদেশের উপজাতি জনগোষ্ঠী কিন্তু আমি প্রথমেই বলেছি সিংহভাগ রয়েছে পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ইত্যাদি অঞ্চলে, এবং বাংলাদেশের অবশ্যই সর্ববৃহৎ উপজাতি গোষ্ঠী বা উপজাতি বলাটা আসলে ভুল, বর্তমানে আমরা কিন্তু উপজাতি কেউ বলি না এবং এটি নিয়ে কিন্তু একটি কনসেপ্ট রয়েছে, সেই কারণে আমরা এটাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা নৃতাত্ত্বিক গোষ্ঠী বলে অভিহিত করে থাকি। এবং সেই সাপেক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা, এবং সেই সাপেক্ষে আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি, বাংলাদেশে বসবাসরত যে ধর্মীয় নৃগোষ্ঠীর মধ্যে মুসলিম নৃগোষ্ঠী হচ্ছে পাঙ্গন, তারা হচ্ছে বাংলাদেশে বসবাসরত মুসলিম নৃগোষ্ঠী। আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তাদের ভাষার সংখ্যাটা কিন্তু অনেক, সেটাও মিনিমাম 32টির মতো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নৃগোষ্ঠীদের বর্ষবরণ যেটা অনুষ্ঠান রয়েছে সেটিকে বলা হয় বৈশাখী। এছাড়াও কিন্তু আমরা যদি আরো অনেকগুলো নৃগোষ্ঠীদের নাম উচ্চারণ করি, যে কোন কোন প্রধান নৃগোষ্ঠীগুলো রয়েছে, তাদের মধ্যে সাঁওতাল, ওরাও, পাহাড়িয়া, মুন্ডা, রাজবংশী, কোচ, খাসিয়া, মণিপুরী, ত্রিপুরা, পাংখ, গারো, হাজং, মারমা, চাকমা, তঞ্জঙ্গা, চাক, সেন্দুজ, ম্রো, খিয়াং, বম, এছাড়াও রয়েছে খুমি, লুসাই। আমি যে নামগুলো বললাম এগুলো কিন্তু সব ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, এবং এদের আমি তো প্রথমেই বললাম যে প্রায় 32টির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী, 32টি ভাষা তাদের রয়েছে, তাদের মোট ভাষার সংখ্যা। এবং নৃগোষ্ঠীদের বর্ষবরণ অনুষ্ঠানকে বৈশাখী বলা হয়, সেটা আমরা দেখতে পেলাম। পুত্র পিতার পরিচয় এবং কন্যা মাতার পরিচয় বড় হয় যে সমাজে, সেটা হচ্ছে ত্রিপুরা সমাজ। অর্থাৎ যেহেতু এখানে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর এক একটি সমাজ এক এক রকম, তো আমাদের কিন্তু প্রত্যেকটি সমাজ সম্পর্কে একটি সম্যক ধারণা রাখা দরকার। সেই সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে ত্রিপুরা সমাজের কনসেপ্টটি। বাংলাদেশের সংখ্যা সবচেয়ে কম হচ্ছে খুমি এবং চাক গোষ্ঠী, এটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে কম ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী। আমরা দেখতে পাচ্ছি রাজবংশী গোষ্ঠী বাস করে রংপুরে, এটিও খুব গুরুত্বপূর্ণ। রাখাইনরা বাংলাদেশে এসেছে মিয়ানমার থেকে, যেটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুরং যারা রয়েছে তাদের দেবতার নাম হচ্ছে ওরেং, এবং এদের উৎসবের নাম হচ্ছে মুৎসোলং। আমি আবারও বলছি, মুরংদের দেবতার নাম হচ্ছে ওরেং এবং এদের উৎসবের যে নাম সেটা হচ্ছে মুৎসোলং। আমরা দেখতে পাচ্ছি বিশ্ব আদিবাসী দিবস, যেটি কিনা পালন করা হয় 9 আগস্ট, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সম্পর্কে আর যে বিষয়গুলো জানা দরকার সেটা হচ্ছে উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি, এটা অবস্থিত নেত্রকোনার বিরিশিরিতে। এছাড়াও মণিপুরি যে ললিত কলা একাডেমি রয়েছে এটি কিন্তু অবস্থিত মৌলভীবাজারে। আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বাংলাদেশে যদি যার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা কিনা খুব ভালো অবস্থান প্রশাসনিক ক্ষেত্রে দখল করেছে, তাদের মধ্যে বাংলাদেশের প্রথম চাকমা মেজর যিনি, তিনি হচ্ছেন অনুপ কুমার চাকমা, তার নামটিও খুবই গুরুত্বপূর্ণ। সো মূলত আমাদের যে সর্বশেষ আদমশুমারি এবং গৃহ গণনা রয়েছে সেখানে বলে যে দেশের 64 জেলার মধ্যে 47টি কিন্তু এই জাতিগোষ্ঠীর সংখ্যা কমে গিয়েছে এবং 17 জেলায় কিন্তু বেড়েছে, এটিও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং বাংলাদেশে কিন্তু এই উপজাতি সমূহ যারা রয়েছে তাদের মধ্যে চাকমার সংখ্যা কিন্তু প্রায় বর্তমানে 4,44,748 বলা হয়। এরপরেই রয়েছে মারমা 2,02,974, এরপরেই রয়েছে সাঁওতাল যেটা কিনা 1,47,112, ত্রিপুরা রয়েছে 1,33,798 এবং গারো রয়েছে 84,565। সো আমি খুবই বেসিক যে জাতিগোষ্ঠীগুলো রয়েছে তাদের বর্তমান জনসংখ্যার বিষয়টিকে ইন্ডিকেট করলাম, এটি আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের আলোচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো এই ছিল, আমরা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সম্পর্কে আরেকটু ব্যাখ্যা সহকারে জানবো আমরা আমাদের পরবর্তী আলোচনায়। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে এখন মুভ করব। আমরা আমাদের পরবর্তী আলোচনা দেখতে পাচ্ছি যে যেটি আমি একটু আগে বলছিলাম যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের অবস্থান এবং উৎসব সম্পর্কে আমরা আরেকটু ডিটেইলিং এ জানার চেষ্টা করব। সেই সাপেক্ষে আমরা এই দুটি টেবিল আমরা রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অবস্থান, সেই সাপেক্ষে মূলত আমরা এখন একটু আলোচনা করব। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে চাকমারা কোথায় থাকে, সেই চাকমাদের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি, এবং সেটি হচ্ছে বাংলাদেশের চাকমারা থাকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম, এই দিকে আসলে চাকমাদের অবস্থান, যেটা আমরা দেখতে পেলাম। এছাড়াও ত্রিপুরা যারা রয়েছে, ত্রিপুরা নামক নৃগোষ্ঠী, তাদের অবস্থানটা হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, সেক্ষেত্রে এটিও তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমরা এরপরে দেখতে পাচ্ছি মারমাদের অবস্থান। সো মারমারা তাদের যে অবস্থান রয়েছে সেটা হচ্ছে বান্দরবান, কক্সবাজার এবং পটুয়াখালী, সেই সাপেক্ষে আমরা এছাড়াও দেখতে পাচ্ছি সাঁওতাল যারা রয়েছে তাদের অবস্থানটা হচ্ছে রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ এবং সিলেট। এখানে এদিকে আমরা যাদেরকে দেখতে পাই তারা হচ্ছে সাঁওতাল। গারোদের অবস্থান যদি আমরা লক্ষ্য করি, গারোরা বেশিরভাগ তাদের অবস্থাটি হচ্ছে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এবং টাঙ্গাইলের দিকে। আমরা দেখতে পাচ্ছি হাজং নামক নৃগোষ্ঠীদের অবস্থান হচ্ছে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা।
মণিপুরি নৃগোষ্ঠীদের অবস্থানটি হচ্ছে সিলেট, মৌলভীবাজার জেলার ভানুগাছ ও হবিগঞ্জের আসাম অঞ্চলে। এক্ষেত্রে মণিপুরি নামক নৃগোষ্ঠীদের অবস্থান। খাসিয়া নামক নৃগোষ্ঠীদের অবস্থান হচ্ছে সিলেট জেলার সীমান্তবর্তী জৈন্তিয়া পাহাড়ে, এখানে খাসিয়াদের অবস্থানটি রয়েছে। রাখাইনদের অবস্থান হচ্ছে বাংলাদেশের পটুয়াখালী অঞ্চলে। এছাড়াও মগদের অবস্থানটি রয়েছে একই জায়গা অর্থাৎ পটুয়াখালী অঞ্চলে। মৌয়ালা যারা তাদের অবস্থান হচ্ছে সুন্দরবন অঞ্চল, এবং এটা বলে রাখা ভালো, মৌয়ালা নামক জাতিটি তারা কিন্তু সাধারণত সুন্দরবনের মধু কালেক্ট করে বা মধু সংগ্রহ করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে, সেই সাপেক্ষে এটি খুবই গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসবের দিকে যদি আমরা একটু আলোকপাত করি, আমরা দেখতে পাবো যে উৎসবের ক্ষেত্রে চাকমা তাদের উৎসব হচ্ছে বিঝু, মারমাদের উৎসব হচ্ছে সাংগ্রাই, সাঁওতালদের উৎসব হচ্ছে সোহরাই, রাখাইনদের উৎসব হচ্ছে সামদ্রে জলকেলি। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাদের উৎসবের নাম হচ্ছে বৈশুক, মণিপুর যারা তাদের উৎসবের নাম হচ্ছে মহা রাসলীলা, মুরংদের উৎসব হচ্ছে সিয়াসত হচ্ছে মুরংদের উৎসবের নাম, গারোদের উৎসব হচ্ছে ওয়ানগালা, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি ওরাওদের উৎসবের নাম হচ্ছে ফাগুয়া। এই ছিল মূলত বিভিন্ন ধরনের আমরা নাম দেখতে পাবো। এই বেসিক কয়েকটি নাম যেগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসবের সাথে জড়িত, সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে মনে রাখতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের অবস্থান থেকে কিন্তু একটি প্রশ্ন আসেই বেশিরভাগ ক্ষেত্রে, এবং এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সো আমরা এর পরবর্তী আলোচনার দিকে একটু মুভ করি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটি পোর্শন আলোচনার, এবং এখান থেকে কিন্তু অবশ্যই অনেক ক্ষেত্রেই প্রশ্ন চলে আসে, সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে খুব মনোযোগ দিয়ে এই বিষয়টিকে বুঝতে হবে। আমরা অনেকগুলো তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি, আমি সর্বপ্রথম সেই তথ্য প্রবাহ নিয়ে আমি আলোচনা করব, এবং এর পরবর্তীতে আমরা এটি চেষ্টা করব যে এটি বোঝার যে আসলে কিভাবে করে এই শিক্ষা ব্যবস্থা থেকে আসলে কিভাবে প্রশ্ন আসতে পারে। আমরা প্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছি, লর্ড ম্যাকলে শিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত হন 1834 সালে। আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড তথ্য প্রবাহে লর্ড কার্জন কিসের ভিত্তিতে এদেশের শিক্ষা ব্যবস্থা, এটি আসলে কিসের ভিত্তিতে একটু ভুল হবে, তিনি আসলে এদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের ব্রতী হন 1901 সালে, অর্থাৎ তিনি যেই বিষয়টার ভিত্তিতেই মূলত এই শিক্ষা ব্যবস্থা সংস্কারের ব্রতী হন, সেই ভিত্তিটি হচ্ছে 1901 সালের সিমলা শিক্ষা সম্মেলনে গৃহীত 150টি শিক্ষা সংক্রান্ত প্রস্তাবনার ভিত্তিতে। অর্থাৎ লাইনটিতে আপনি দ্বিতীয় তথ্যপ্রবাহ লাইনে প্রথমে একটি কোশ্চেনের মতো করা হয়েছে যে কিসের ভিত্তিতে আসলে এই শিক্ষা সংস্কারের ব্রতী হন। সো এই ভিত্তিটি হচ্ছে মূলত ওই 150টি শিক্ষা সংক্রান্ত প্রস্তাবনা, যেটি কিনা 1901 সালের সিমলা শিক্ষা সম্মেলনে গৃহীত করা হয়। আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি ভারতীয় বিশ্ববিদ্যালয়ে আইন বিধিবদ্ধ হয় 1904 সালে, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এবং এটি হচ্ছে এই সময়টা থেকে কিন্তু উপমহাদেশে শিক্ষা সংক্রান্ত যে আইন সেই বিষয়টি উদ্যোগ গ্রহণ করা হয়। আমরা দেখতে পাচ্ছি হান্টার কমিশন লর্ড রিপন কর্তৃক নিয়োগ লাভ করে 3 ফেব্রুয়ারি 1882 সালে, অর্থাৎ এটি প্রথম শিক্ষা সংক্রান্ত কমিশন, হান্টার কমিশন, যেখানে কিনা তৎকালীন সময়কার যে লর্ড ছিল লর্ড রিপন, তিনি 1882 সালে এই হান্টার কমিশনের যে নিয়োগটি সেই নিয়োগটি প্রদান করেন। আমরা দেখতে পাচ্ছি হান্টার কমিশনের যে শিক্ষা সংস্কারটি রয়েছে সেখানে প্রায় 222টি প্রস্তাব পেশ করা হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা আরো অনেকগুলো কমিশন দেখতে পাচ্ছি, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি স্যাডলার কমিশন গঠিত হয় 1917 সালে, এবং তারা রিপোর্ট পেশ করে 1919 সালে, এবং আকরাম খান কমিটি নামে আরেকটা কমিটি ছিল, তারা কিনা রিপোর্ট পেশ করে 1952 সালে। আমাদের কিন্তু সালগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, আমরা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা একদম প্রাচীন থেকে অর্থাৎ আগে থেকে বর্তমান এই সাপেক্ষে সালগুলোকে সন্নিবেশিত করার চেষ্টা করেছি। সো আমরা দেখতে পাচ্ছি আকরাম খান কমিটি রিপোর্ট পেশ করে 1952 সালে। আমরা এরপর দেখতে পাচ্ছি যে হামিদুর রহমান শিক্ষা কমিটি, এটি 1964 সালে গঠিত হয়, এবং কুদরতি খোদা যেটি সবচেয়ে আলোচিত শিক্ষা কমিশন, কুদরতি খোদা শিক্ষা কমিশন, সেটি গঠিত হয় স্বাধীন বাংলাদেশে 26 জুলাই 1972 সালে। মোর ইম্পর্টেন্টলি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু হয় 1992 সালে। সো এটি খুবই গুরুত্বপূর্ণ, এই তথ্যটি অনেকগুলো প্রশ্ন আকারে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষা কমিশন 2010 অনুযায়ী বাংলাদেশে শিক্ষার স্তর হচ্ছে 3টি। আমরা দেখতে পাচ্ছি দেশে মোট শিক্ষা বোর্ড হচ্ছে 11টি, এবং বাংলাদেশে বর্তমানে মোট ক্যাডেট কলেজ হচ্ছে 12টি, যার মধ্যে মেয়েদের হচ্ছে 3টি। তো এক ফাঁকে আমরা একটু জেনে নিব আমাদের বর্তমান বাংলাদেশে অনেকগুলো জেলা রয়েছে যেগুলো একদম সম্পূর্ণ নিরক্ষর মুক্ত। সেই সাপেক্ষে রয়েছে মাগুরা, জয়পুরহাট, রাজশাহী, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, গাজীপুর এবং সিরাজগঞ্জ। সো এই সাপেক্ষে আমি মূলত নিরক্ষর মুক্ত 7 জেলা যেগুলো বর্তমানে তো উপনীত হয়েছে সেগুলোকে ইন্ডিকেট করলাম, এবং এটি হচ্ছে মূলত শিক্ষা ব্যবস্থার অংশকেন্দ্রিক আলোচনা।
তো শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে একটু বলতে হবে যে আমাদের বর্তমানে কিন্তু সরকারি বেসরকারি বিদ্যালয়গুলো যে পরিচালিত হয় সেগুলো কিন্তু 5 বছর মেয়াদী মাধ্যমিক এবং 2 বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক পর্যায়ে, এবং আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা 3 থেকে 5 বছর মেয়াদী, এবং বর্তমান সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে 37টি, বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 90টিরও বেশি, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে অধিভুক্ত যে ঢাকার 7টি সরকারি কলেজ বাদেও অধিভুক্ত কলেজ রয়েছে, এবং শিক্ষার্থীরা কিন্তু বাংলা বা ইংরেজি যে কোনো একটি মাধ্যম তারা সেটিকে গ্রহণ করতে পারে। এই ছিল মূলত বাংলাদেশের শিক্ষা কেন্দ্রিক আলোচনা, এবং বাংলাদেশে অনেকগুলো বেসরকারি সংস্থার অবদান রয়েছে, যেমন বিজয় ফাউন্ডেশন, জাগো ফাউন্ডেশন, টিচ ফর বাংলাদেশ, মজার স্কুল, মাস্তুল ফাউন্ডেশন বা রোজেনবার্গ ফাউন্ডেশন বা মেবি স্কুল, এই ধরনের অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠান তারা কিন্তু শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় একটি স্বায়ত্তশাসিত সংস্থার মাধ্যমে, যার নামই হচ্ছে মূলত বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন। এবং এক্ষেত্রে মোর ইম্পর্টেন্টলি বিভিন্ন শিক্ষা বোর্ড রয়েছে, যেমন নিম্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার জন্য একটি বোর্ড রয়েছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার একটি পাবলিক পরীক্ষা হিসেবে পরিগণিত, এছাড়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সেটিও পাবলিক পরীক্ষা হিসেবে পরিগণিত, এবং এই 7টি শিক্ষা বোর্ডের অধিভুক্ত হয়ে বোর্ডগুলো মূলত এই 3টি পাবলিক পরীক্ষা পর্যালোচনা করে। তো এই হচ্ছে মূলত শিক্ষা ব্যবস্থার মোটামুটি একটা আলোচনা। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপকগণ, তাদের নিয়ে আমাদের এখন একটু আলোচনা করতে হবে। বাংলাদেশের যারা প্রথম অধ্যাপক যারা রয়েছেন তারা, সো আমরা প্রথমে যে মানুষটি নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। জয়নুল আবেদিন হচ্ছেন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে বা বাংলাদেশের চিত্রশিল্প বিষয়ক যে শিক্ষার প্রসার সেখানে তিনি আমৃত্যু প্রচেষ্টার জন্যই মূলত তিনি শিল্পাচার্য উপাধিটি লাভ করেন, এবং তিনি আসলে জন্মগ্রহণ করেন 1914 সালের 29শে ডিসেম্বর ব্রিটিশ ভারতের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বেঙ্গল প্রেসিডেন্সিতে, এবং তিনি 1976 সালের 28শে মে 61 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এবং এই পার্সপেক্টিভ থেকেই মূলত তার যে অবস্থান সেটি, এবং আমরা একটু আলোচনা করব তার জীবন সম্পর্কে। তার কর্মজীবন কিন্তু অনেক লম্বা সময় পরিব্যাপ্ত, এবং যেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করবো সেটা হচ্ছে তিনি ছিলেন 1948 খ্রিস্টাব্দে পুরান ঢাকার জনসন রোডে যে ন্যাশনাল মেডিকেল স্কুল সেখানে তিনি গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, এবং যেখানে কিনা 18 জন ছাত্র সংখ্যা নিয়ে তিনি বিষয়টি চালু করেন। এছাড়াও মোর ইম্পর্টেন্টলি 1951 সালে এই আর্ট ইনস্টিটিউটটি সেগুনবাগ একটি বাড়িতে স্থানান্তরিত করা হয়, এবং 1971 সালে বাংলাদেশের অভ্যুদয়ের পর তিনি একটি ওই পাকিস্তানের চারু কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে বাংলাদেশ চারু কারুকলা মহাবিদ্যালয় রাখেন, এবং 1975-এ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তারই আগ্রহ এবং পরিকল্পনায় সরকার লোকশিল্প জাদুঘর এবং ময়মনসিংহের জয়নুল সংগ্রহশালার প্রতিষ্ঠা করে, সেটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি তার সম্মাননার দিকে লক্ষ্য করি, তিনি কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক বুধ গ্রহের জ্বালামুখের কথা বলা রয়েছে, এটি আসলে আবেদিন জ্বালামুখ নামকরণ করা হয়েছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং তার যদি পুরস্কার আমরা লক্ষ্য করি, তিনি 1958 সালে পাকিস্তান সরকার কর্তৃক প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার প্রদান করেন চিত্রাঙ্কনে উল্লেখযোগ্য অবদানের জন্য। এই ছিল মূলত শিল্পাচার্য জয়নুল আবেদিনের খুব সংক্ষিপ্ত অবস্থান, যেখানে কিনা খুবই গুরুত্বপূর্ণ সেটি তিনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলেন বা কিংবা জাতীয় অধ্যাপক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একজন ভূমিকা পালন করেন। আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে জানলাম। আমরা এরপর যে মানুষটি সম্পর্কে জানবো তিনি হচ্ছেন অধ্যাপক আব্দুর রাজ্জাক। এবং বাংলাদেশের শিক্ষা প্রসারের ক্ষেত্রে কিংবা হচ্ছে বাংলাদেশের যে সামগ্রিকভাবে আমাদের যে শিক্ষার প্রসার বা শিক্ষাবিদ হিসেবে যে বা একজন বুদ্ধিজীবী হিসেবে যে তুলে আসা সামনে, সেক্ষেত্রে অধ্যাপক আব্দুর রাজ্জাক ছিল অগ্রগণ্য। তিনি 1914 সালে জন্মগ্রহণ করেন এবং 1999 সালের 28শে নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি যেটি বললাম, তিনি অবশ্যই বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীও ছিলেন, এবং 1973 সালের প্রথম থেকে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় তাকে পিএইচডি প্রদান করে, এবং 1975 সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করে। সো আমরা যদি তার জ্ঞানের পরিধি অ্যাকচুয়ালি খেয়াল করি, যে তিনি কিন্তু প্রাচ্যতত্ত্ব বা ইতিহাস এবং রাজনীতিতে তিনি খুবই উল্লেখযোগ্য ছিলেন, এবং তিনি শিক্ষকদের শিক্ষক হিসেবে অভিহিত ছিলেন, এবং তার শিক্ষকদের মধ্যে অনেক বুদ্ধিজীবী ছিল, তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো রাজনৈতিক নেতারাও ছিল। এবং আমরা যদি খেয়াল করি সেটি হচ্ছে যে তার যে কর্মজীবন সেটি কিন্তু 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন, এবং পরবর্তীকালে কিন্তু অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান আলাদা দুটি বিভাগ প্রতিষ্ঠিত হলে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগ দেন, এবং তিনি আসলে পদোন্নতির আবেদন করতেন না বিধায় তাকে দীর্ঘকাল জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত হিসেবে দেখা যায়। এবং তিনি অনেকগুলো গ্রন্থ প্রকাশ করেন। তার গুরুত্বপূর্ণ একটি গ্রন্থের অবস্থান হচ্ছে যে যদ্যপি আমার গুরু। আহমেদ ছফা তাকে নিয়ে মূলত
যদ্যপি আমার গরু নামক একটি বই রচনা করেন। এছাড়া সর্দার ফজলুল করিম তার সাথে আলাপচারিতার উপর ভিত্তি করে একটি বই লিখেছিলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ, অধ্যাপক আব্দুল রাজ্জাকের আলাপচারিতা। সো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যে জায়গা থেকে আসলে মূলত ডক্টর আব্দুল রাজ্জাক তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আমরা এরপর যে মানুষটি নিয়ে আলোচনা করবো তিনি হচ্ছেন ডক্টর কাজী মোতাহার হোসেন। মূলত তিনি 1897 সালের 30শে জুলাই জন্মগ্রহণ করেন এবং 1981 সালের 9 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি একজন বাংলাদেশি পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ ছিলেন। এবং আমরা যদি তার শিক্ষা জীবনের জায়গা থেকে আলোচনা করি, তিনি কিন্তু 1919 সালে ঢাকা কলেজ থেকে পদার্থবিজ্ঞান অনার্স সহ বিএ পরীক্ষায় বাংলা ও আসাম জোনের প্রথম স্থান অধিকার করে তিনি বৃত্তিও লাভ করেন। এটি তার একটি বড় অর্জন ছিল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএ ডিগ্রি অর্জন করেন এবং তিনি 1951 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে পিএইচডিও করেন। তার গবেষণার বিষয় ছিল ডিজাইন অফ এক্সপেরিমেন্টস, অর্থাৎ তার যে ডক্টরাল থিসিস সেটি হুসেইনস চেইন রুল নামক একটি নতুন তত্ত্বের অবতারণা করা হয়। তৎকালীন পূর্ববঙ্গে তিনি ছিলেন প্রথম স্বীকৃত পরিসংখ্যানবিদ এবং 1921 সালেই কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ডেমনস্ট্রেটর হিসেবে চাকরি শুরু করেন এবং তিনি আসলে পরবর্তীতে 1951 সালে পরিসংখ্যানের রিডার এবং 54 সালে অধ্যাপক নির্বাচিত হন এবং তিনি 61 সালে অর্থাৎ 1961 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসরও গ্রহণ করেন এবং আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি তিনি 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমিরেটাস অধ্যাপক হিসেবে তাকে নিয়োগ প্রদান করে। আমরা যদি সম্মাননা দেখি, কাজী মোতাহার হোসেন ভবন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্স ভবনের নতুন নামকরণ করা হয়েছে এবং 1975 সালে কিন্তু বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে সম্মানিত করে। এবং আমরা এই জাতীয় অধ্যাপকদের নিয়েই কিন্তু মূলত আজকের এই আলোচনাটি করছি। তো আমরা বুঝতে পারলাম কিভাবে করে আসলে অধ্যাপক ডক্টর কাজী মোতাহার হোসেন তিনি তার শিক্ষা জীবন এবং কর্মজীবনে তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে খুবই অবদান রেখেছেন। আমরা এরপরে যে মানুষটি নিয়ে আলোচনা করবো বা আলোচনা করতে যাচ্ছি তিনি হচ্ছেন অধ্যাপিকা সুফিয়া আহমেদ। অধ্যাপিকা সুফিয়া আহমেদের জন্ম 1932 সালের 20 নভেম্বর এবং তিনি খুব সাম্প্রতিককালে 2020 সালের 9 এপ্রিল মৃত্যুবরণ করেছেন। এটি আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিককালে একজন জাতীয় অধ্যাপক আমরা হারিয়েছি এবং আমি আবারও তারিখটা বলে দিচ্ছি 2020 সালের 9 এপ্রিল এবং তিনি ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ। তার জন্মগত নাম হচ্ছে ইব্রাহিম। তিনি 1994 সালে বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক হিসেবে নির্বাচিত হন এবং ভাষা আন্দোলনে অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার তাকে 21 পদকে ভূষিত করে। মূলত আমরা যদি দেখতে পাই তিনি কিন্তু 1961 সালে লন্ডন থেকেই তিনি পিএইচডি করেন এবং পিএইচডি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নিজের বিভাগ অর্থাৎ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন এবং তিনি 1983 সালে অধ্যাপক হন এবং তিনি দেশের বাইরেও কিন্তু কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষাদান করেছেন। এর মধ্যে ইস্তানবুলের বসফরাস বিশ্ববিদ্যালয় এবং উইসকনসিনের মিলওয়াকির আলভার্নো কলেজের আমন্ত্রিত অধ্যাপক তিনি ছিলেন। এছাড়া সুফিয়া আহমেদ বাংলাদেশ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরের সদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। এবং আমরা যদি সম্মাননার দৃষ্টিকোণ থেকে আলোচনা করি, তিনি 2015 সালে সুফিয়া কামাল পুরস্কারে ভূষিত হন এবং যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম 2002 সালে তিনি ভাষা আন্দোলনে অবদানের জন্য 21 পদক লাভ করেন এবং কয়েকদিন আগে অর্থাৎ 9 এপ্রিল 2020 সালে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন 87 বছর বয়সে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আমাদের বাংলাদেশে যে জাতীয় অধ্যাপকগণ রয়েছেন তাদের একটি বিশ্লেষণ, যে বিশ্লেষণগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু অবশ্যই আসতে পারে, সেই সাপেক্ষে কিন্তু আমাদের খুব মনোযোগ দিয়ে এগুলো জেনে ফেলতে হবে। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করবো। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউট। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলাদেশের ইনস্টিটিউটের বর্তমান যে অবস্থাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউটের তালিকায় প্রথম যে অবস্থানটি এবং সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইনস্টিটিউট। খুবই গুরুত্বপূর্ণ একটি ইনস্টিটিউট এবং একটু আপনাদেরকে আপডেট রাখার জন্য বলি, আপনারা পর্দায় যে লোগোটি দেখতে পাচ্ছেন সেই লোগোটি কিন্তু বর্তমানে নেই, এই লোগোটি আসলে পরিবর্তিত হয়েছে এবং মোর ইম্পর্টেন্টলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইনস্টিটিউট কিন্তু ওই শিক্ষা প্রসারের ক্ষেত্রে কিংবা ট্রেনিং বা প্রশিক্ষণ সেন্টারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ নাম এবং এটি বাংলাদেশের যে মেরিন একাডেমি বা মেরিন সংক্রান্ত বিষয় এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে মেরিটাইম ইনস্টিটিউট সম্পর্কে এবং এখানে অনেকগুলো অনুষদ রয়েছে। ঢাকা ক্যাম্পাসে রয়েছে যেমন ধরিত্রী সমুদ্র বিজ্ঞান অনুষদ রয়েছে, প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদ রয়েছে। সো এই অনুষদগুলোর মাধ্যমে কিন্তু বর্তমানে আমাদের যে ইনস্টিটিউটের অর্থাৎ যেই উদ্দেশ্যে এই বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে যে সমুদ্র বিজ্ঞানে সেই সমুদ্র বিজ্ঞান কেন্দ্রিক গবেষণা কিন্তু এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক বেশি এগিয়ে চলছে। আমরা এরপর যে সংস্থা বা যেই ইনস্টিটিউট সম্পর্কে জানবো সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ একাডেমি। বেসিক্যালি উপমহাদেশের শ্রেষ্ঠ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র বলা হয় এটিকে এবং এটি রাজশাহী শহর থেকে 20 মাইল দূরে পদ্মা নদীর পূর্ব পারে
সারদায় অবস্থিত এবং ব্রিটিশ সরকার কর্তৃক এই একাডেমিটি প্রতিষ্ঠিত হয়। এবং এর অবকাঠামোগত অবস্থান যদি লক্ষ্য করি আমরা দেখবো যে 242.66 একর এলাকা বিস্তৃত এই সম্পত্তি 1910 সালের ব্রিটিশ সরকার ক্রয় করে এবং পুলিশ অফিসার্স প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে মেজর এইচ চামনির উপর একাডেমি স্থাপনের দায়িত্ব অর্পণ করা হয় এবং তিনি 1912 সালের জুলাই মাসে এইটি প্রতিষ্ঠার কাজ তিনি শুরু করেন। এখানে অনেকগুলো কোর্স রয়েছে পুলিশদের ট্রেনিং এর জন্য, যেমন মৌলিক কোর্স রয়েছে এসপি সার্জেন্ট, সাব ইন্সপেক্টর, কনস্টেবলদের জন্য, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরদের জন্য রয়েছে বিশেষ কোর্স রয়েছে, ডিএডি রয়েছে, এনএসআই দের জন্য বিশেষ কোর্স রয়েছে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টিকে ইন্ডিকেট করা হয়েছে সেটা হচ্ছে এখানে নেভাল যারা রয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে বনরক্ষী কর্মী যারা রয়েছে সেই বনরক্ষীদের জন্য কিন্তু আলাদা কোর্স এখানে নিযুক্ত করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ নেভাল একাডেমি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ নেভাল একাডেমি মূলত বিএনএ, এটি প্রশিক্ষণ এবং সামরিক শিক্ষা প্রতিষ্ঠান এবং এটি বাংলাদেশ নৌবাহিনীর যারা কমিশনড অফিসার তাদের প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে কর্মকর্তা হতে প্রস্তুত করার ক্ষেত্রে প্রাথমিক প্রশিক্ষণটি প্রদান করা হয় এবং এটি বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সন্নিকটে এবং চট্টগ্রাম জেলা শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত এবং সড়ক, রেল এবং আকাশপথে সব দিক থেকেই বাংলাদেশের নেভাল একাডেমির সাথে পুরো দেশের যোগাযোগ রয়েছে। আমরা যদি খেয়াল করি যে এই ইতিহাসটি যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশ নেভাল একাডেমির ক্ষেত্রে, এটি কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সেরা মিলিটারি একাডেমি। 1976 সালে চট্টগ্রাম মেরিন একাডেমির প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হলেও পরবর্তী এটিকে বিএনএস ইশাখা ঘাঁটি সংলগ্নে নিয়ে আসা হয় এবং এখানেই মূলত নৌবাহিনী ক্যাডেটদের প্রশিক্ষণটি প্রদান করা হয় এবং বাংলাদেশ নৌবাহিনী যারা সকল ক্যাডেট তারা কিন্তু এখান থেকে ম্যারিটাইম সায়েন্স এছাড়াও অন্যান্য কোর্স, প্রশিক্ষণ কোর্স কিংবা বিবিএ ইন লজিস্টিক্স ইত্যাদি কোর্স কিন্তু তারা এখান থেকে সম্পন্ন করে থাকে। সো মূলত যারা কিনা নৌবাহিনীতে নিযুক্ত এবং কমিশন অফিসার হিসেবে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এরপরে যে বিষয়টিকে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনী একাডেমি বা এয়ারফোর্স একাডেমি। সো বেসিক্যালি এটিকে বলা হয় বাফা এবং এটি প্রশিক্ষণ এবং সামরিক শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে কর্মকর্তা প্রস্তুতির জন্য এই প্রতিষ্ঠানে প্রাথমিক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং এই একাডেমিটি যশোরের মতিউর রহমান এয়ারফোর্স বেসে অবস্থিত। এটি খুবই গুরুত্বপূর্ণ। অফিসার নিয়োগের ক্ষেত্রে এখানে অনেকগুলো ধাপ করা হয়, যেমন আইকিউ, প্রাথমিক পরীক্ষা, আইএসএসবি, বোর্ড পরীক্ষা, মেডিকেল পরীক্ষা ইত্যাদি এবং এর প্রশিক্ষণ ব্যবস্থাটাও খুবই গুরুত্বপূর্ণ, যেখানে কিনা 3 বছরের প্রশিক্ষণের মধ্যে দিয়ে কমিশন লাভ করতে হয়। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তারা যোগদান করে, সেখান থেকে বিমান বাহিনী একাডেমিতে তারা 120 ঘন্টার বেসিক প্রশিক্ষণ লাভ করে। এখান থেকে জেনারেল ডিউটি রয়েছে পাইলট, মেইনটেনেন্স, এয়ার ডিফেন্স ওয়েপন কন্ট্রোলার বা লজিস্টিক এয়ার ট্রাফিক কন্ট্রোল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একজন ফাইট ক্যাডেট তিনি কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকেও কিন্তু এই সমমানের যে অবস্থান বা ডিগ্রিটি সেটি কিন্তু তিনি লাভ করতে সক্ষম হন। আমরা এর পরবর্তীতে যে বিষয়টি লক্ষ্য করবো সেটা হচ্ছে বাংলাদেশ আনসার একাডেমি। সো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ আনসার একাডেমি এবং এটি মূলত এটিকে বলা হয় আনসার ও ভিডিপি একাডেমিও বলা হয় এবং এটি আনসার বাহিনীর সদস্যদের জন্য একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যেটি কিনা 1976 সালে ন্যাশনাল ট্রেনিং সেন্টার নামে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় এবং 1982 সালে নাম বদলে আনসার ট্রেনিং স্কুল রাখা হয় এবং সে সময় এই প্রতিষ্ঠানটিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শফিপুরে স্থানান্তরিত করা হয় এবং 1986 সালে এর নামকরণ করা হয় আনসার একাডেমি এবং সর্বশেষ 1995 সালে আনসার ভিডিপি বাহিনীর আইন পাশ হওয়ার পরে প্রতিষ্ঠানটির নতুন নামকরণ হয় বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি, অর্থাৎ সর্বশেষ নামটি হচ্ছে 1995 সালে নির্ধারিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি এবং এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের রাজধানী প্রায় ঢাকা শহর থেকে 45 কিলোমিটার দূরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে প্রায় 359 একর আয়তনের একটি এলাকাতে অবস্থিত এবং এটি সম্পূর্ণ কংক্রিটে নির্মিত যে কুচকাওয়াজ ময়দানটি রয়েছে তার আয়তন প্রায় 2,40,000 বর্গফুট। এটি ছিল মূলত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি এবং এটিও কিন্তু বাংলাদেশের যে নিরাপত্তা বাহিনী রয়েছে তার সাথে কিন্তু এটি ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। সেই ক্ষেত্রে কিন্তু এর যে ট্রেনিং সেশন সেগুলো বা প্রশিক্ষণ যে পলিসি সেই পলিসিগুলো খুবই গুরুত্বপূর্ণ। লাস্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের নারীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে মূলত 1985 সালে 2টি বিভাগ নিয়ে যাত্রা করে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং নারী সমাজকে ইঞ্জিনিয়ারিং শিক্ষায় শিক্ষিতকরণ এবং জাতীয় উন্নয়নে তাদেরকে অংশগ্রহণ করার জন্যই মূলত এটি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে আমরা যেটি জানতে পেরেছি এই ইনস্টিটিউটটি মূলত 5টি বিভাগ তৈরি করেছে এবং এটি অবস্থিত ঢাকা শহরের প্রাণকেন্দ্র আগারগাঁও শিক্ষাপল্লীতে মূলত এটি অবস্থিত এবং মোর ইম্পর্টেন্টলি
এর যে ইতিহাসের জায়গা এবং এর যে আসন সংখ্যার জায়গাটি, এখানে কিন্তু একাডেমিক টেকনোলজির মধ্যে প্রথমে বলেছি 5টি বিভাগ রয়েছে এখানে, যে যার আন্ডারে কিনা এখানে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। তার মধ্যে কম্পিউটার রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল রয়েছে, ইলেকট্রোমেডিক্যাল রয়েছে এবং আর্কিটেকচার রয়েছে। সো বেসিক্যালি এর মাধ্যমে কিন্তু ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট তারা তাদের যাত্রাটি শুরু করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনতে পারলেন যে বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউট যেগুলো রয়েছে শিক্ষাভিত্তিক, যেগুলো কিনা আমাদের শিক্ষা কেন্দ্রিক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন চলে আসে যে এই কোন একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় বা তাদের বিভাগ কয়টি বা প্রশিক্ষণ পদ নির্ণয় করা আছে। এই কারণে এই ইনস্টিটিউটগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে মুভ করব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আজকে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আলোচনা। সো ভেরি ইম্পর্টেন্টলি আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা শুনবো। তার আগেই আমরা একটু দেখে নিব, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আলোচনার আগে তথ্য প্রবাহগুলোতে কি বলা রয়েছে। তো সেই বিষয়গুলো আমরা প্রথম আলোচনা করবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 1921 সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সফোর্ড শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়, এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশ বিজ্ঞান একাডেমি পদক লাভ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকবৃন্দ তাদের বর্তমান অবস্থানের সাথে কেমন। আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি। এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটি কিন্তু পরীক্ষা এসেছে অনেকবার। একটি হচ্ছে আইন অনুষদ, কলা অনুষদ এবং বিজ্ঞান অনুষদ। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে কমিশনটি গঠিত সেটা হচ্ছে ন্যাথান কমিশন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালের 1 জুলাই। প্রথম যে মনোগ্রাম, সেই প্রথম মনোগ্রামে লেখা ছিল শিক্ষাই আলো। সো এটিও খুবই গুরুত্বপূর্ণ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মনোগ্রামে কি লেখা ছিল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠাকালীন ছাত্রছাত্রীদের সংখ্যা, সেটা হচ্ছে 877 জন ছাত্রছাত্রী প্রাথমিকভাবে ছিল, এবং শিক্ষক ছিলেন 60 জন। এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অবস্থান। এছাড়া প্রথম মুসলিম ছাত্রী ছিলেন ফজিলাতুন্নেসা জোহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী যিনি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রথম চ্যান্সেলর ছিলেন লর্ড ডান্ডান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর, এবং প্রতিষ্ঠাকালীন হল ছিল 3টি, সলিমুল্লাহ হল, শহীদুল্লাহ হল এবং জগন্নাথ হল। সেটি ছিল মূলত প্রতিষ্ঠাকালীন হল। এছাড়াও প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পি.জে. হার্টস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন শিক্ষা ব্যক্তিত্ব বটে। আমরা দেখতে পাচ্ছি প্রথম সমাবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় 1923 সালের 12 ফেব্রুয়ারি, এবং মোর ইম্পর্টেন্টলি স্বাধীনতার পর কিন্তু যে স্বাধীনতার পরে প্রথম যে সমাবর্তনটি হয়, এটি আমরা এখন দেখতে পাচ্ছি যে 1999 সালে স্বাধীনতার পর প্রথম সমাবর্তনটি সংঘটিত হয়। সো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা যদি আরেকটু জানার চেষ্টা করি, আমরা এটি বুঝতে পারবো যে এটি তো আমরা জানলামই যে আসলে ব্রিটিশ ভারতে অক্সব্রিজ অর্থাৎ অক্সফোর্ড এবং ক্যামব্রিজ, এই অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণেই কিন্তু এটি স্থাপিত হয়, এবং এটি প্রাচ্যের অক্সফোর্ড নামেও কিন্তু স্বীকৃতি পায়। এবং মোর ইম্পর্টেন্টলি আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষত্ব হচ্ছে বাংলাদেশ স্বাধীন করতে এর একটি অবদান ছিল, যেখানে দেশের সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ওই সময়টাতে যারা রয়েছে লর্ডরা, তারা কিন্তু বেশ অবদান রেখেছে। এবং আমরা যদি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রতিষ্ঠান আলোচনা করি তাহলে কিন্তু দেখবো যে বর্তমানে বাংলাদেশের এই সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়টিতে 13টি অনুষদ রয়েছে, 83টি বিভাগ রয়েছে, 12টি ইনস্টিটিউট রয়েছে এবং 56টি গবেষণা কেন্দ্র রয়েছে। আর যদি আবাসস্থল আমরা পর্যালোচনা করি, সেই সাপেক্ষে ছাত্রছাত্রীদের থাকার জন্য 20টি আবাসিক হল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল সম্পর্কেও জানবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে হোস্টেল রয়েছে 4টি, মূলত 4টি হোস্টেল দ্বারা পরিব্যাপ্ত। সেটি ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনা। আমরা দেখতে পাচ্ছি যে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শিক্ষা গবেষণা ইনস্টিটিউট রয়েছে, পরিসংখ্যান গবেষণা এবং শিক্ষণ ইনস্টিটিউট রয়েছে, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট রয়েছে, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট রয়েছে, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে, আধুনিক ভাষা ইনস্টিটিউট রয়েছে, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট রয়েছে, লেদার প্রকৌশল ও প্রযুক্তি ইনস্টিটিউট রয়েছে, এবং একই সাথে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটও রয়েছে। এবং আমরা সাম্প্রতিককালে দেখতে পেয়েছি যে এখানে অধিভুক্ত 7টি অনার্স কলেজের তালিকা রয়েছে, যার মধ্যে ঢাকা কলেজ, ইডেন কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং বাংলা কলেজ, এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের মধ্যে রয়েছে। এছাড়াও আমরা সবাই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদও রয়েছে, ডাকসু, যেটি কিনা পরবর্তীতে আবার 2019 সালের বহুল প্রতীক্ষিত নির্বাচনটি আবার হয়। এবং বর্তমানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি হচ্ছেন 28তম উপাচার্য, তিনি মোহাম্মদ আখতারুজ্জামান, অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি প্রথমে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি পূর্ণকালীন উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
এছাড়াও অনেক সম্মানসূচক ডক্টরেটদের তালিকা রয়েছে, সেটি নিয়ে আমরা আসছি। তার আগে আমরা দেখি আমাদের পরবর্তী আলোচনার সাথে রিলেটেড কিনা এই বিষয়টি। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য উপাচার্যদের তালিকা এখানে উল্লেখ করা হয়েছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে একটি একটি করে উপাচার্যদের নাম আমরা উল্লেখ করতে পারি। যেমন আমরা দেখতে পাচ্ছি স্যার পি.জে. হার্ট, তিনি ছিলেন প্রথম উপাচার্য, যিনি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভিসি ছিলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভিসি পরবর্তীতেও কিন্তু আমরা আরো কিছু তথ্য আমাদের কনফিউজড হতে পারি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বাঙালি ভিসি, প্রতিষ্ঠাকালীন মুসলিম ভিসি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু মনোযোগ দিয়ে জানতে হবে। আমরা প্রথম তথ্যটি আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমরা দ্বিতীয়ত দেখতে পাচ্ছি প্রফেসর জি.এইচ. ল্যাংলি, তিনি দ্বিতীয় উপাচার্য ছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভিসি ছিলেন। আমরা দেখতে পাচ্ছি তৃতীয় যিনি ভিসি ছিলেন, তিনি একজন মুসলিম ভিসি ছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভিসি ছিলেন। তিনি হচ্ছেন স্যার এ.এফ. রহমান তথা আহমেদ ফজলুর রহমান। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় এবং প্রথম মুসলিম ভিসি। আমরা দেখতে পাচ্ছি ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন, তিনি ষষ্ঠ উপাচার্য ছিলেন এবং তার কর্মপরিচয় হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম, এবং 1952 সালের ভাষা আন্দোলনের সময় তিনি উপাচার্য ছিলেন, অর্থাৎ তিনি একমাত্র উপাচার্য যিনি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমরা দেখতে পাচ্ছি বিচারপতি আবু সাইদ চৌধুরী, যিনি কিনা দ্বাদশ উপাচার্য ছিলেন এবং তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় উপাচার্য ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, যিনি কিনা 20তম উপাচার্য ছিলেন এবং তিনি দুদকের কমিশনার ছিলেন, জাতীয় শিক্ষা কমিশন তথা মনিরুজ্জামান শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন এবং তিনি একই সাথে সেনেগালের রাষ্ট্রদূত ছিলেন। সো এর পরবর্তীতে লাস্ট আমি একটু আগেই বললাম অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান, তিনি 28তম উপাচার্য এবং তিনি বর্তমান উপাচার্য হিসেবে নিয়োজিত রয়েছেন। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন প্রদান করা হয় এবং সেই সমাবর্তনে কিন্তু ডক্টরেট প্রাপ্তরাও রয়েছেন। যেমন আমরা যদি উল্লেখযোগ্য ডক্টরেটের কথা বলি, খুব রিসেন্ট টাইমে আমরা 2010 সালে আবদুল্লাহ গুল, যিনি কিনা তুরস্কের রাষ্ট্রপতি, তিনি ছিলেন। আমরা দেখতে পাচ্ছি 2011 সালে বান কি মুন, জাতিসংঘের তৎকালীন মহাসচিব, তিনিও ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 2012 সালে প্যাসকেল লেমি, যিনি কিনা বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ছিলেন, ইরিনা বোকোভা, যিনি কিনা ইউনেস্কোর মহাপরিচালক ছিলেন, তারাও ছিলেন। 2013 সালে আমরা দেখেছি প্রণব মুখার্জি, যিনি কিনা ভারতের রাষ্ট্রপতি ছিলেন তৎকালীন সময়। আমরা দেখছি 2015 সালে ডক্টরেট প্রাপ্তদের মধ্যে ফ্রান্সিস গুরি, যিনি কিনা বিশ্ব মেধাস্বত্ব সংস্থার মহাপরিচালক ছিলেন। আমরা সম্প্রতি যে দুটি মানুষকে দেখতে পেয়েছি 2017 সালে, তার মধ্যে একজন হচ্ছেন অমিত চাকমা, তিনি ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওর ভাইস চ্যান্সেলর, এবং আরেকজন হচ্ছেন ইউকিয়া আমানো, যিনি কিনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ছিলেন ইউকিয়া আমানো। এই ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা হচ্ছে তাদের কেন্দ্রিক অবস্থান। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো স্মৃতিস্তম্ভও কিন্তু রয়েছে, অপরাজেয় বাংলা রয়েছে, রাজু ভাস্কর্য রয়েছে, সোপাজিত স্বাধীনতা রয়েছে, দোয়েল চত্বর রয়েছে, তিন নেতার মাজার রয়েছে, ঢাকা গেট রয়েছে, স্বাধীনতা সংগ্রাম, স্বামী বিবেকানন্দ ভাস্কর্য, শহীদ মিনার, ঘৃণা স্তম্ভ, মধুদার ভাস্কর্য বা সপ্ত শহীদ স্মৃতিস্তম্ভ, বৌদ্ধ ভাস্কর্য, শহীদ ডাক্তার মিলন ভাস্কর্য, শান্তির পায়রা ভাস্কর্য, এরকম আরো অনেক ভাস্কর্য সেখানে কিন্তু রয়েছে। তো সেই সম্পর্কে আমাদের জেনে ফেলাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী আলোচনা মুভ করবো। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত অন্যান্য, অর্থাৎ যেই তথ্যগুলো আমরা আরেকটু জানার চেষ্টা করবো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত, যে বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা এখন জানার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম তথ্য প্রবাহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র, যেটি খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে তার স্বনামধন্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভাষা শহীদ বরকত, তিনি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। এবং আমরা এটিও দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এটি স্বায়ত্তশাসিত হয় 1973 সালে, মোর ইম্পর্টেন্টলি। এবং আমরা এটিও দেখতে পেয়েছি যে কার্জন হল, এটি কিন্তু প্রতিষ্ঠিত হয় 1904 সালে। সো এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে আমরা দেখতে পাচ্ছি মুসা খানের মসজিদ রয়েছে কার্জন হলের ভিতরে, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ দার্শনিক শিক্ষক ছিলেন অধ্যাপক জি.সি. দেব, বা তাকে বলা হয় অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ একজন দার্শনিক শিক্ষক। আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি বছর ঘটে, একটি হচ্ছে 1926 সালে এবং অপরটি হচ্ছে 1936 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আগমন ঘটে। আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জগন্নাথ হলের বাসন্তিকা পত্রিকায় লেখালেখি করেন, তিনি সেখানে লেখালেখি করে বিখ্যাত ছিলেন। এবং ঢাবির যে গণতন্ত্র ও মুক্তি তরুণের স্থপতি, তিনি ছিলেন রবিউল হোসেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দিবস রয়েছে, একটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস, যেটি কিনা 23শে আগস্ট, এবং আরেকটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস, যেটি কিনা 15ই অক্টোবর।
অনেকে মনে করতে পারেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান আসলে কেমন ছিল। নিঃসন্দেহে অনেক বেশি ভালো ছিল এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বাংলাদেশের স্বাধীনতা চেতনার উন্মেষ কেন্দ্র এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য যে সশস্ত্র সংগ্রাম সেখানে অবদানটি রয়েছে। যেমন ৭১-এর মার্চ মাসে পাকিস্তানের সামরিক এবং আমলাচক্রের মুখপাত্র যখন ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো তারা যখন অপারেশন সাস্টের শুরু করে সেটি কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে। এছাড়াও শিক্ষক হত্যা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অধ্যাপক ডক্টর ফজলুর রহমান তাকে মারা হয়, অধ্যাপক আনোয়ার পাশা তাকে হত্যা করা হয়, অধ্যাপক রফিকুল ইসলাম ছিলেন তাকে হত্যা করা হয়, ডক্টর গোবিন্দ চন্দ্র দেবকে হত্যা করা হয়, ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরও তাকেও কিন্তু হত্যা করা হয়। এছাড়াও অসংখ্য ছাত্রছাত্রী হত্যা করা হয়, এই কর্মচারী হত্যা করা হয়, সেই রাতে রোকেয়া হলে হামলা হয় এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মধুর ক্যান্টিন ও বিভিন্ন রকম হামলা সংঘটিত হয়। সো এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বুদ্ধিজীবী হত্যা, যেখানে কিনা শহীদ শিক্ষকরা ছিলেন গিয়াসউদ্দিন আহমেদ, ডাক্তার মনিরুজ্জামান, ডাক্তার মনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, ডাক্তার আবুল খায়ের, ডক্টর সিরাজুল হক, রাশিদুল হাসান, আনোয়ার পাশা, ডক্টর ডিসি দেব, ফজলুর রহমান, ফয়জুল মাহি, আব্দুল মুক্তাদির, শরাফত আলী, সাদাত আলী, এ আর খান, সন্তোষ চন্দ্র ভট্টাচার্য, মোহাম্মদ সাদেক, অনুদ্বৈপায়ন ভট্টাচার্য এবং ডাক্তার মোহাম্মদ মুর্তজা। আমি যাদের নাম বললাম তারা প্রত্যেকেই কিন্তু 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যা সেই হত্যার মধ্যে তারা পড়ে যান এবং তাদেরকে নির্মমভাবে পাকিস্তানি হানাদার কর্তৃক হত্যা করা হয়। এই ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত অন্যান্য তথ্য যেগুলো আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ এবং এই তথ্যগুলোর সাথে কিন্তু আমরা অনেক বেশি কানেক্টিভিটি লক্ষ্য করতে পারবো। আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে মুভ করব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে শিক্ষা সংক্রান্ত অন্যান্য, অর্থাৎ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো, এখন আমরা শিক্ষা সম্পর্কিত একটি বিষয় জানবো। আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল পাঠদান পদ্ধতির উদ্ভাবক ছিলেন বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম। তিনি বাংলাদেশের যে শিক্ষা কমিশন সেই সাপেক্ষে সৃজনশীল পাঠদান পদ্ধতি যেটি কিনা পরবর্তীতে রচিত হয়েছে তার উদ্ভাবক। আমরা দেখতে পাচ্ছি হান্টার কমিশন সেটি কিন্তু উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন এবং এটি গঠিত হয়েছে 1882 সালে। আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে লর্ড রিপন যিনি কিনা বড়লাট তিনি কিন্তু এটির অ্যাপ্রুভমেন্টটি প্রদান করেন এবং এর প্রধান শিক্ষক ছিলেন স্যার উইলিয়াম হান্টার। আমরা দেখতে পাচ্ছি কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন গঠিত হয় 1972 সালে। আমরা দেখতে পাচ্ছি গণশিক্ষা কার্যক্রম সেটি চালু হয় 1986 সালে। প্রাথমিক ও গণশিক্ষার জন্য ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের পুরস্কার পায় 1998 সালে। এছাড়াও আমরা সালভিত্তিক আরো কিছু বিষয় দেখতে পাচ্ছি। আপনারা লক্ষ্য করবেন যে আমরা কিন্তু ধারাবাহিকভাবে স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ধারাবাহিকভাবে সালগুলোকে আমরা ইন্ডিকেট করেছি। সেই সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক এবং গণশিক্ষার জন্য ইউনেস্কো কর্তৃক বাংলাদেশ পুরস্কার পায় 1998 সালে। এছাড়াও বাধ্যতামূলক শিক্ষা আইন সেটি কিন্তু চালু হয় 1993 সালের 1 জানুয়ারি। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় 1993 সালে। এছাড়া বাংলাদেশ সরকার প্রথম ছাত্রী উপবৃত্তি সেটি শুরু করে 1994 সালে। আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক যে শিক্ষা সমাপনী রয়েছে সেটি কিন্তু চালু হয় 2009 সালে। এছাড়াও লাস্টলি যে এডিশনটা আমাদের এসেছে জেএসসি বা জেডিসি সেটি কিন্তু চালু হয় 2010 সালে। সো এই ছিল মূলত আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থার অবস্থানগুলো রয়েছে সেই অবস্থান সাপেক্ষ প্রশ্ন এবং এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আপনারা এটিও মনে রাখবেন খুব সাম্প্রতিককালে কিন্তু এইচএসসি পরীক্ষার একটি অটো পাশের একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেই তারিখটিও আপনারা মনে রাখার চেষ্টা করবেন সাম্প্রতিক ক্ষেত্রে, যদিও আমরা সেটি সাম্প্রতিক আলোচনার ক্ষেত্রে সেটি বর্ণনা করার চেষ্টা করব। আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে মুভ করবো। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাংলাদেশের ইপিজেড, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং বাংলাদেশের ইপিজেড বা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এটি নিয়ে কিন্তু এটি থেকেও অনেকগুলো প্রশ্ন চলে আসে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি তথ্য প্রবাহে যে বেবজা, এই বেবজার পুনরূপ কি। আপনারা কিন্তু এখান থেকে অ্যাব্রিভিয়েশন যে পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু এখানে সম্পন্ন করা সম্ভব। বেবজার পুনরূপ হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি এবং এই যে বাংলায় বলতে গেলে যে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা মূলত এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে অন্তর্ভুক্ত এবং এই বেবজা আইনটি পাশ হয় 1980 সালে এবং এই বেবজা গভর্নর বোর্ডের চেয়ারম্যান তিনি হচ্ছেন আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মূলত এই বেবজা গভর্নর বোর্ডের চেয়ারম্যান এবং এই বেবজা আইন পাশ হওয়ার পরে কিন্তু বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা সেটি কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে সেই জায়গা থেকে। এবং মোর ইম্পর্টেন্টলি আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমানে বেসরকারি ইপিজেড সেটিও কিন্তু রয়েছে 2টি এবং সরকারি ইপিজেড রয়েছে 8টি। অনেকে মনে করতে পারেন যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড আসলে কি। সো আমি একটু ব্যাখ্যা করি। এটি হচ্ছে এমন একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেখানে শুল্ক কর্তৃপক্ষের কোনরূপ হস্তক্ষেপ ছাড়াই পণ্য অবতরণ, পণ্য বহন, পণ্য উৎপাদন, পণ্য পুনঃসংযোজন বা পণ্য পুনরপ্তানি করা যায়। আবারও বলছি, শুল্ক কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ ছাড়াই কিন্তু এখানে এই কাজগুলো করা যায় এবং এই অঞ্চলগুলো সাধারণত বাণিজ্যের জন্য ভৌগোলিকভাবে সুবিধাজনক স্থান, যেমন সমুদ্র বন্দর,
বিমানবন্দর বা জাতীয় সীমান্ত এইসব এলাকায় গড়ে তোলা হয়, এবং এটি এমন একটি এলাকা যেখানে কয়েকটি দেশ আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যকার বাণিজ্য যে বাধাসমূহ রয়েছে সেই বাধাসমূহ কিন্তু কমাতে সক্ষম হয়। যে এটি ছিল মূলত বাংলাদেশের বাংলাদেশের ইপিজেড বা রপ্তানি প্রক্রিয়াকরণ সম্পর্কিত আলোচনা। বাংলাদেশের বর্তমান ইপিজেড এর সংখ্যা সেটিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রথম ইপিজেড ছিল চট্টগ্রামের হালি শহরে, 1983 সালে এটি প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় ইপিজেডটি ঢাকায়, যেটি কিনা অবস্থিত ঢাকার সাভারে, এটি 1993 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি মংলা, এটি বাগেরহাটের মংলাতে অবস্থিত, এটি প্রতিষ্ঠিত 1998 সালে। ঈশ্বরদী, যেটি কিনা পাবনার পাকশিতে অবস্থিত, এটি প্রতিষ্ঠিত 1998 সালে। উত্তরা ইপিজেড, যেটি কিনা নীলফামারীর সংগলসিতে অবস্থিত, এটি 1999 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ইপিজেড তথা কুমিল্লার বিমানবন্দর অবস্থিত, এটি প্রতিষ্ঠিত হয় 2000 সালে। আমরা দেখতে পাচ্ছি আদমজি ইপিজেড, যেটি কিনা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত, এর কার্যক্রমটি প্রতিষ্ঠিত হয় 2006 সালে। এবং সর্বশেষ কর্ণফুলী ইপিজেড, যেটি কিনা চট্টগ্রামের পতেঙ্গাতে অবস্থিত, এর কার্যক্রমটি শুরু হয় 2006 সালে। এই ছিল মূলত আমাদের বাংলাদেশের ইপিজেড কর্তৃক আলোচনা। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আজকের যে আমরা আলোচনাটি করলাম, লেকচারটি আমরা প্রোভাইড করলাম, সেই লেকচার সাপেক্ষে কোন কোন বিষয়গুলো আমাদের আজকের পূর্ববর্তী বছরের প্রশ্নের সাথে অনেক বেশি মিলে যাবে, সেই বিষয়গুলো আমরা এখন বোঝানোর চেষ্টা করব। আমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 51তম সমাবর্তনের সমাবর্তন বক্তা কে ছিলেন? তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এর উত্তরটি হচ্ছে অধ্যাপক আনিসুজ্জামান। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 51তম সমাবর্তন বক্তা, এটি ঢাকা ইউনিভার্সিটি এসেছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? এটা কিন্তু আপনারা একটু আগে শুনেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি এবং প্রথম মুসলিম একই সাথে যিনি ছিলেন তিনি হচ্ছেন স্যার AF রহমান বা ডক্টর আহমেদ ফজলুর রহমান, এটিও ঢাকা ইউনিভার্সিটি এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক ছিলেন বিজ্ঞানী? এবং তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু, এবং তিনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটিতে। এই প্রশ্নটি দুইবার এসেছে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর পরিবার ব্যবস্থা পিতৃতান্ত্রিক? এবং এই প্রশ্নের উত্তরটি হচ্ছে সাঁওতাল, এবং এই প্রশ্নটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 3বার এসেছে, জগন্নাথে একবার এসেছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কিন্তু ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে পিতৃতান্ত্রিক অবস্থা এবং মাতৃতান্ত্রিক অবস্থা এটিকে ডিভাইড করে ডিসকাশনটি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমান জনসংখ্যায় নারী পুরুষের অনুপাত কত? এটিও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 2বার এসেছে, এবং আমরা সেটি জেনেছি নারী পুরুষের অনুপাত হচ্ছে যথাক্রমে 100:103। এটি হচ্ছে মূলত নারী পুরুষের অনুপাত। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? খুবই বেসিক প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটি, এটি 3বার এসেছে, এবং উত্তরটি হচ্ছে 1921 সালে। ওয়াঙ্গালা উৎসব উদযাপন করে কারা? উত্তরটি হচ্ছে গারো জনগোষ্ঠী যারা, তারা কিন্তু এই ওয়ানগালা উৎসব উদযাপন করে, এবং এটি ঢাকা ইউনিভার্সিটি এসেছে, জগন্নাথ ইউনিভার্সিটি এসেছে। বাংলাদেশে বাস নেই কিন্তু এমন নৃগোষ্ঠী হচ্ছে রাখাইন, যে অপশনগুলো ছিল সেই সাপেক্ষে, এটি ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, জগন্নাথ ইউনিভার্সিটি এসেছে। এবং সাংগ্রাই কোন নৃগোষ্ঠীর উৎসবের নাম, যেটি কিনা জগন্নাথ ইউনিভার্সিটি এসেছে, এবং উত্তরটি হচ্ছে সাংগ্রাই মারমা নৃগোষ্ঠীর উৎসবের নাম, এটি হচ্ছে সাংগ্রাই। এই ছিল মূলত আমাদের পূর্ববর্তী বছরের প্রশ্নসমূহ, যেগুলো আজকের লেকচারের সাথে কানেক্টেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের সাথে এই লেকচারটিকে উপভোগ করার জন্য, এবং আশা করি আপনারা যে আলোচনাগুলো হয়েছে আলোচনাগুলো বুঝতে পেরেছেন, এবং আপনারা চেষ্টা করবেন যত বেশি লিখে কানেক্টেড রাখা যায় তত বেশি আপনার ইনফরমেশন মনে থাকবে। এবং আজকের আলোচনায় ঢাকা ইউনিভার্সিটি যে পোর্শনটি সেটি খুবই মনোযোগ দিয়ে পড়বেন। সম্ভব হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভৌগোলিক পরিচিতি সেগুলো আপনারা ম্যাপ দেখে জানার চেষ্টা করবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার সম্ভাবনা অনেকখানি। সো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো লেকচারে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।